এ কি, আপনি এখনো জেগে? মায়ের ঘুম ভেঙে যাবে। সে নয় বুঝেছি, কিন্তু আপনি এখনো জেগে কেন? আপনার তো ঘুমানো দরকার। আমি তো ইঞ্জেকশন দিয়েছিলাম, তারপরে ঘুম আসেনি। আমি ঘুমাচ্ছিলামই, ঘুমটা ভেঙে গেল। আমাকে ডাকেননি কেন? কি হবে ডেকে? আপনার তো ঘুমানো দরকার। হ্যাঁ, কিন্তু ঘুম ভেঙে গেল। কেন, কোনো অস্বস্তি হচ্ছে? না, সবই তো ঠিক আছে, কিন্তু আপনাকে তো ঘুমের ওষুধ আর দেওয়া যাবে না, অলরেডি তো দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন না, আমি ঠিক আছে। তা বললে হয়? ঠিক আছে আমি, আপনি শুয়ে পড়ুন না, আপনাকে চিন্তা করতে হবে না, আস্তে আস্তে ঘুম চলে আসবে হয়তো। আচ্ছা, কারোর কথা ভেবে কি আপনার ঘুম আসছে না? না না, সেরকম কিছু না। বুঝেছি, কথা বলবেন? দেখুন, আপনি ভুল বুঝছেন, তেমন কোনো ব্যাপার নেই। এমনি আমার ঘুমটা একটু ভেঙে গেল। এখন ঘুম আসছে না, কিন্তু চলে আসবে, আপনি চিন্তা করবেন না। সে না হয় বুঝলাম, কিন্তু আপনি কি কথা বলবেন? আমার কাছে ওনার নাম্বার আছে, ফোন করব? আপনার কাছে ওর নাম্বার? হ্যাঁ, উনি যাবার আগে দিয়ে গেছেন, আর বলেছেন যে সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেই যেন ফোন করে আপনাকে ধরিয়ে দিই। তার দরকার নেই। ঠিক তো? মা জেগে গেলে? আপনি না হয় নিচু গলায় কথা বলবেন। আজকে বাড়ি গিয়ে রেস্ট নেবে। শুনলাম গত কয়েকদিন ধরে তুমি নাকি এখানে। মেঘের নার্স ফোন করছে কেন? মেঘের কি আবার কিছু হলো নাকি? হ্যালো, মেঘ ঠিক আছে তো? কথা বলুন, উনি আপনার সাথে কথা বলতে চাইছেন। কথা বলতে চাইছে? ও, এত রাতে এখনো জেগে? হ্যাঁ, উনি জেগেই আছেন, আর কেন জেগে আছেন সেটা আপনি জিজ্ঞেস করুন। নিন, কথা বলুন। আর আমি বাইরেই আছি, কিছু দরকার হলে ডেকে নেবেন। মেঘ, হুম? তুমি এত রাতে জেগে আছো কেন? এমনি। ঘুমিয়ে পড়ো, না হলে আবার শরীর খারাপ করবে। আমি ঘুমিয়েই ছিলাম, ঘুমটা ভেঙে গেল তাই আর কি। আর তাই তুমি নার্সকে বলেছো আমার সঙ্গে কথা বলবে? আমি বলিনি, উনি বললেন। মেঘ, হুম? আমি কি তোমার ঘুম ভাঙালাম? না না, আমি ঘুমোইনি, জেগেই ছিলাম। কেন? এমনি আমার ঘুম আসছিল না, তোমার ওই কেবিনটায় চলে যেতে ইচ্ছে করছে, তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। মেঘ, আমি এখন কোথায় জানো? কোথায়? তোমার ফেভারিট সেই জায়গাটা, যেখানে তুমি একা বসে সময় কাটাতে ভালোবাসো। ঘরে যাও, না হলে ঠান্ডা লাগবে তো। আচ্ছা বেশ, আমি ভেতরে যাচ্ছি, তবে তুমি এবার ঘুমো, অনেক রাত হয়েছে কিন্তু। একদম লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। আমি কাল যাব তোমার কাছে, আমার ইউনিভার্সিটিতে একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরে আমি চলে যাব। তারপর আমরা অনেক গল্প করব মেঘ, ঠিক আছে? শুনলে? হুম। আসতে বললে না তো? এসো, আমি রাখছি। মেঘ 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 মেঘ, একটা কথা। বলো। না কিছু না, তুমি ঘুমো। ঠিক আছে, রাখছি। গুড নাইট মেঘ।
লাভ ইউ মেঘ, আই ম্যাডলি লাভ ইউ। বড় কঠিন সময় পেরিয়ে তোমাকে আবার আমার জীবনে ফিরে পেয়েছি মেঘ। কিছুতেই আর তোমাকে হারিয়ে যেতে দেব না, কোথাও যেতে দেব না তোমাকে। তুমি থাকবে, তুমি আমার এইখানে থাকবে। আমি কোনো এক্সপ্লেনেশন শুনতে চাইছি না। তুমি তো টিনেজার নও যে ইমোশনে ভেসে যাবে। তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি এটা কেন করেছি অনিন্দ, কিন্তু তুমি মানতে চাইছো না। চিরটাকাল আমার থেকে মেঘকে তুমি অনেক বেশি বোঝো, ভালো বোঝো, শুধু তার মনের কথাটা বোঝোনি। মনের কথা মুখের কথা আমি কিচ্ছু শুনতে চাইছি না। তুমি যেটা করেছো সেটা অত্যন্ত ইরেসপন্সিবলের মতো কাজ করেছো। তুমি কিভাবে নীলকে ওর ঘরে এতক্ষণ অ্যালাউ করলে? তুমি শান্ত হও, শান্ত হও, মাথাটা ঠান্ডা করো। চিৎকার চেঁচামেচি করে প্রেশার বাড়িয়ে তো কোনো লাভ নেই। অনিন্দ, যেটা বাস্তব, যেটা সত্যি, সেটা মেনে নেওয়ার দরকার। কি বাস্তব, কি সত্যি, কি বলতে চাইছো তুমি? তুমি কি আমাকে বিশ্বাস করতে বলো? তুমি সত্যি সত্যি মেয়ের চোখে নীলের জন্য অপেক্ষা করা দেখোনি? তুমি বোঝোনি যে বারবার কেন একই কথা জিজ্ঞেস করছিল? কে এসেছে আর কে কে এসেছে, কার জন্য অপেক্ষা করতে চাইছিল? বোঝোনি তুমি? মেঘ এখন মানসিকভাবে দুর্বল হয়ে আছে। আমাদের উচিত ও যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে ব্যাপারে সাহায্য করা তাকে। আমি তো জানি ও নীলের জন্য পাগল হয়ে আছে, জানি তো। কিন্তু যে সুগারের পেশেন্ট, তার সামনে একটা থালা মিষ্টি বসিয়ে দেওয়া তো ভালোবাসার প্রমাণ নয়, সেটা তার কাছে বিষের মতো। ছোটবেলায় যখন মেঘ তোমার কাছে ওই রং দেওয়া আইসক্রিম খেতে চাইতো, তুমি দিতে না, কানাকাটি করতো, তবুও দিতে না। কিন্তু কেন দিতে না? কারণ সেটা তার ক্ষতি করবে, সেটা তার কাছে বিষ। নীল মেঘের জীবনে বিষের মতো। তুমি জানো যে ওই সময়টুকুর মধ্যে নীল কতখানি বিষ ঢালতে পারে মেঘের কাঁধে, ও নিজের মতো করে কিভাবে মোল্ড করে নিতে পারে। তুমি আর কখনো নীলকে ওভাবে অ্যালাউ করবে না। অনিন্দ, তুমি কিন্তু জেদ করছো, অন্যায়ভাবে জোর করছো। হ্যাঁ, করছি। আমি যখন করছি তখন তার একটা কারণ আছে, সেটা তোমার বোঝা উচিত। মেঘ এখন শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল হয়ে আছে। নীল দিনের পর দিন ওর সঙ্গে যে অন্যায়গুলো করেছে সেগুলো ও মনে করতে চাইছে না। ও যখন মনে করতে চাইছে না, তুমি জোর করে কেন ওকে মনে করাতে চাইছো? তার কারণ আমি তার বাবা। আমার মেয়ে যখন দুর্বল, সে যেন কোনো ভুল সিদ্ধান্ত না নেয়, সেটা আমার দেখা দরকার। ও না মনে করলে তো সমস্তটা বদলে যাবে না। নীলকে তো বারবার ক্ষমা করে দিয়েছে, মাফ করে দিয়েছে। নীল বদলেছে? বদলায়নি। ও বদলাবার ছেলে নয়। ও বারবার আঘাত করবে, ও ভালোবাসা মানুষকেই আঘাত করবে, এইটাই ওর অসুখ। আমি কেন আমার মেয়েটাকে বারবার কষ্ট পেতে এগিয়ে দেবো বলো তো? তুমি কেন ধরে নিচ্ছ যে নীল কোনোদিনও বদলাবে না? মানুষই তো বদলায়। যার সন্দেহ বাতিক আছে না, সে কখনো বদলায় না। নীল এখন অনেক ভালো ভালো কথা বলবে। এরপর যখন মেঘকে কাছে পাবে, তখন ওর সন্দেহটা ওর ভালোবাসাটাকে ওভার পাওয়ার করবে, করবেই। আর তখন কষ্ট পাবে কে? আমার মেয়েটা। মধুমিতা, আমাদের অনেক ভাগ্য ভালো যে আমরা ওকে সুস্থ করে বাড়িতে আনতে পেরেছি। প্রতিবার যে পারবো তা কিন্তু নয়। সমস্ত জেনে শুনে মেঘকে কেন ঠেলে দেব নীলের কাছে? নীলের দিকে তুমি আমি ঠেলে দেবার কেউ নই অনিন্দ। ওরা একে অপরের টানে মিলবে। এই সমস্ত রোমান্টিক কথাবার্তা যেগুলো কোনো কাজে আসে না, প্র্যাকটিক্যালি ইউজলেস। মেঘ এখন রিকভার করছে। এরপরে যখন ও আবার অপমানের মুখে পড়বে, আবার যখন সন্দেহের মুখে পড়বে, আবার যখন তাকে নিয়ে কুশ্রী ইঙ্গিত করা হবে, তখন মেঘ কি করবে সেটা বুঝতে পারছো? কিভাবে সামলাবে? নাকি এই পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য পড়াশোনা, গান বাজনা সমস্ত ছেড়ে দেবে, প্রেমের জন্য সমস্ত কিছু ত্যাগ করবে? তা কেন হবে? মেয়ে কেন সবকিছু ছেড়ে দেবে? আমি তো সে কথা বলছি না। বলছো না তো? ও পড়াশোনা করবে, গান বাজনা করবে, সব করবে তো? ওকে 5টা মানুষের সঙ্গে উঠবোস করতে হবে, তার মধ্যে পুরুষের সংখ্যা বেশি। তখন নীলের সন্দেহবাতিক ওই মানসিকতা আবার কিন্তু জেগে উঠবে। তুমি কেন এইভাবে ভাবছো অনিন্দ? রূপকে জড়িয়ে যেদিন মেঘকে ওরা অপমান করেছিল ওদের বাড়িতে, শেষবারের মতো ও যখন ও বাড়ি থেকে এখানে চলে এলো, সেদিন ওর কথাগুলো আজও আমার কানে বাজে। ও আমাকে বলেছিল, বাপি
আমি যদি কোনোদিন ও বাড়িতে ফিরে যেতে চাইও, তুমি কিন্তু আমাকে যেতে দিও না। নীল কি বলেছিল? ওর মতো দুশ্চরিত্র একজন মেয়ে, এরপরেও আমি ওকে বারবার জিজ্ঞেস করেছি ওর দুর্বল মনটা দেখে, যে তুই কি ফিরে যেতে চাস? ও চাইনি ফিরে যেতে। তাও হয়তো আমি জিজ্ঞেস করতাম, এবারেও জিজ্ঞেস করতাম, যদি দেখতাম সেই রাত্রিরে নীল ওকে আড়াল করে দাঁড়িয়েছে। দাঁড়ায়নি তো। মধুমিতা, আমি চাই আমার মেয়েটা বেঁচে থাকুক, আনন্দে বেঁচে থাকুক। ওর হয়তো ইনিশিয়ালি কষ্ট হবে, কিন্তু মেনে নেবে, মানিয়ে নেবে। একটা সময় সমস্ত ঠিক হয়ে যাবে। ও পড়াশোনার জগৎ নিয়ে, গান বাজনার জগৎ নিয়ে অনেক দূর এগোতে পারবে। হয়তো ওর কোনো সঙ্গী ও খুঁজে পাবে, যার জন্য তার বাঁচার ইচ্ছেটা মরে যাবে না। ডাক্তার কি বলে শুনেছ তো? ওর বাঁচার ইচ্ছেটাই নেই। আর সেই ইচ্ছেটা যদি নীলের হাত ধরে বাঁচার ইচ্ছে হয়? হবে না, আমি হতে দেব না। মেঘের জীবনের ত্রিসীমানায় আমি নীলকে আসতে দেব না। ওর জীবন একটা কালো ছায়া, ওকে সরিয়ে দেব। ওকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, শুধরায়নি। হ্যাঁ, এখন তোমার নীলকে দেখে হয়তো কষ্টই হবে। ও কিরকম মানুষ জানো? যার কাছে কোনো দামি কিছু, সে মানুষ হোক, সম্পর্ক হোক, জিনিসপত্র হোক, যখন থাকে তখন কদর করে না, যখন চলে যায় তখন হায় হায় করে। ওর সে যা করছে করুক, আমার ভাবার দরকার নেই। আমি শুধু আমার মেয়েকে নিয়ে ভাববো এখন। আমি বেঁচে থাকতে আমার মেয়েটা এরকম কষ্ট পাবে আমি দেখতে পারবো না। আমি হসপিটালে যাচ্ছি, মেয়েকে নিয়ে ফিরবো। তার মানে আজ হসপিটালে একটা বড় সড় ড্রামা হবে মনে হচ্ছে। নীলকে বাবি আটকাবে। মেঘের প্রতি নীলের প্রেমটা আবার বড্ড মাখো মাখো হয়ে উঠেছে। এই ড্রামাটায় আমাকে এবার একটা নতুন মশলা অ্যাড করতে হবে। বাবি ভার্সেস মেঘ। রূপ আপনাকে কোনোভাবে সন্দেহ করেনি তো? আরে সন্দেহ করলেই বা কি, আমাদের যা করার আমরা সেটা করে ফেলেছি। এখন সন্দেহ করেও কিছু করতে পারবে না। না না দিব্যেন্দু, আপনি রূপকে চেনেন না। হি ইজ ডেঞ্জারাস। ওর মনে যদি সন্দেহ ঢোকে, তার মানে কিন্তু আপনার লাইফ রিস্ক হয়ে গেল। আপনাকে মেরে ফেলতেও একবারও দ্বিধা করবে না। এত ভাববেন না। সৃজনী কালকে কেমন পারফরমেন্স দিল সেটা আগে বলুন। শি ওয়াজ অ্যাবসলিউটলি গ্রেট। ও ঠিক আছে তো? ও একদম ঠিক আছে। রূপ ওর সঙ্গে কোনো রকম বাদনামো করার সুযোগ পায়নি তো? না না, আপনি থাকতে থাকতেই তো দেখলেন রূপ পুরো আউট হয়ে গেল। ঠিক আছে, এবার আমাদের পরের ব্যাপারটা অর্গানাইজ করে ফেলতে হবে। মেঘ সুস্থ হওয়ার পরে আমরা বাকি কাজটা করব। হ্যাঁ, পরের কাজটায় আপনি গ্রিন সিগন্যাল দিলে তবেই আমি এগোবো। ওকে, রাখলাম তাহলে। দাদা ভাইকে এখন কিছু জানাবে না? না, সময় আসুক, তারপর সবাইকে একসাথে জানাবো। হাটে হাঁড়ি ভাঙবো একেবারে, সবাই ছিটকে যাবে। অ্যান্ড রূপ সান্যাল উইল বি ফিনিশড ফর এভার। শুধু রূপ সান্যাল নয়, ওর জুড়িদার, ওরও তো সব পর্দা ফাঁস হয়ে যাবে। হবেই তো, দুজনে একসাথে শাস্তি পাবে। এতদিন অনেক পাপ করেছে, যথেষ্ট। এবার ওদের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, এবার তো শাস্তি পেতেই হবে। আর ওদেরকে এই শাস্তিটা আমি দিয়েই ছাড়ব। আমি ভেতরে যাচ্ছি আঙ্কেল। যাও, আমি নিচে আছি, যাবার সময় আমায় একটু বলে যেও। আর ও তো এখনো উইক রয়েছে, কথাটা একটু বুঝে বলো।
যেতে মানা করলেন না? তুমি কি মেনে নিলেন আমাকে? ম্যাডাম, এভাবে কান্নাকাটি করা কিন্তু আপনার জন্য মোটেই ভালো হচ্ছে না। কাঁদছিলাম না। মেঘ, गुड आफ्टरनून मैडम, दिस इज शोरुनील गांगुली रिपोर्टिंग ऑन ड्यूटी। आपकी खातिर में हाजिर है। ম্যাডামের মুড অফ কেন? ওই সিস্টার? উনি টানা ডিউটি করেছেন, তাই আজকে ওনার ছুটি। আপনারা কথা বলুন, আমি বাইরে আছি। প্রয়োজন হলে আপনি বেল বাজিয়ে নেবেন। ঠিক আছে। কি ব্যাপার বলো তো, হঠাৎ করে সবাই এত কনসিডারেট হয়ে গেল? আঙ্কেল কোন রকম বকাঝকা না করেই আমাকে ভেতরে ঢুকতে দিলেন, তারপর নিজেই নিচে চলে গেলেন। সিস্টার আমাদের একা ছেড়ে দিলেন। কেমন একটা প্রেম করছি মনে হচ্ছে। এটা এখানে রাখলাম। হ্যাঁ, মেঘ, কথা বলছো না? মুড অফ? উল্টো দিকে মুখ করে বসে আছো। এই যে আমি এসেছি, এত বকবক করে যাচ্ছি, আমার দিকে তাকাচ্ছই না তো। আজ কি তোমার মৌনব্রত? কি ব্যাপার বলো তো, এত চুপচাপ হয়ে আছো? শরীর খারাপ? ঠিক আছে, আমি দেখে তো মনে হচ্ছে না। কাগজ কালকে তারপর ঘুমিয়েছিলে শুনলাম, ভাবছো তো কি করে জানলাম? ওই সিস্টারকে জিজ্ঞেস করেছিলাম। কি হয়েছে মেঘ? কথা বলছো না কেন? কি বলবো? তোমার যা মনে হচ্ছে বলো। এই দেখো, আমি বলছি তো এত কথা। জানো তো, আজকে অনেক দিন বাদে ইউনিভার্সিটি গেছিলাম। আমার একটা ছোট সাসপেনশন চলছিল, সেটা মিটে গেছে, তাই আজকে গেছিলাম। 2টো ক্লাস ছিল, সেটা করে তোমার জন্য ওটা কিনতে গেছিলাম। তোমার মনে আছে তোমার ফেভারিট কালার নীল? সেবারে কত সাধ্য সাধনা করে তোমাকে ওই শাড়িটা পরিয়েছিলাম। নীল, সেই প্রথম তুমি তোমার মুখে আমার নামটা বললে। কি কাণ্ডটাই না করেছিলে তুমি, মনে আছে তোমার? কি ব্যাপার, সে পুরনো কথা ভেবে এখনো লজ্জা পেয়ে গেছো? তোমার এই লজ্জা পাওয়াটা না, তোমার মনে আছে আমি তোমাকে বলতাম তোমাকে ছুঁলে তোমার হাতের আঙুলগুলো পর্যন্ত লজ্জায় কোঁকড়ে যায়। ওর মধ্যে একটা সালোয়ার কুর্তা আছে, তোমাকে যেদিন এখান থেকে ছাড়বে ওই নীল রঙের জামাটা পরে এখান থেকে বেরোবে। একটাও কথা বলছো না কেন? এরকম চুপ করে আছো কেন? কারণ আমি যা বলবো সেটা শুনতে তোমার খুব একটা ভালো লাগবে না। কেন? ভালো লাগার মতন কিছু বলার নেই, তাই। তুমি বলবে আর আমার ভালো লাগবে না? যা বলবো সেটা তোমায় শুনতে হবে। আপকে হুকুম সারা কবর। নীল, ওই জামার প্যাকেটটা তুমি প্লিজ নিয়ে যাও। ওটা আমি তোমার কাছ থেকে নিতে পারবো না। নিতে পারবে না? কেন? তুমি আর এখানে এসো না নীল। কি হয়েছে? কি বলছো তুমি? কিছু হয়নি, যেটা বলছি আমি একদম ঠিক বলছি। দেখো নীল, আমি আমার কালকের ব্যবহারের জন্য সত্যিই দুঃখিত।
তোমার যদি আমার কালকের ব্যবহার দেখে মনে হয়ে থাকে যে আমাদের মধ্যে আগে যা কিছু ঘটেছে সেসব আমি ভুলে গেছি, তাহলে তোমার ভুল মনে হয়েছে। দেখো নীল, তোমার আমার সম্পর্কটা এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেখানে দাঁড়িয়ে তোমার আর আমার একসাথে এতটা সময় কাটানো ঠিক না। আইন বলে তো একটা ব্যাপার আছে, সেটা তোমার আমার দুজনেরই মেনে চলা উচিত। কি বলছোটা কি মেয়ে তুমি? আইন মানে? হ্যাঁ, তোমার আর আমার মধ্যে তো ডিভোর্সের একটা কেস চলছে। সেই ডিসিশনটা তো আমরা দুজনে মিলেই নিয়েছিলাম, আর সেই মতনই তো আমরা ওই সম্পর্কটা থেকে বেরিয়েও আসতে চেয়েছি। আমি কিছু বুঝতে পারছি না। নীল, দেখো আজ হয়তো তুমি আমার জন্য, আমার অসুস্থতার জন্য অনেকটা মানসিকভাবে দুর্বল হয়ে আছো, কিন্তু বিশ্বাস করো এটা সাময়িক। তুমি এই কথাগুলো মাথা থেকে সরিয়ে একবার ভাবো, তখনই তুমি বুঝতে পারবে যে আমি ঠিক কি বলতে চাইছি। প্লিজ এভাবে বলো না, আমার ভয় করছে। তো নতুন কিছু হঠাৎ করে বলছি না। আমি কি বলতে চাইছি সেটা তুমিও খুব ভালো করে জানো, আমিও খুব ভালো করে জানি। আজকে আমরা হাজার অশান্তি, তিক্ততা এসবের পথ পেরিয়ে সেখানে দাঁড়িয়েছি, তাই তো? নীল, দেখো আজ আমি অসুস্থ আছি, তাই জন্য হয়তো তুমি নরম হয়ে যাচ্ছ, আমিও দুর্বল হয়ে যাচ্ছি। কিন্তু কাল আবার ওই বাস্তবতার মধ্যে চাপা পড়ে যাওয়া যে আমাদের তিক্ততা, অবিশ্বাস, অশান্তি, সেগুলো কিন্তু আবার বেরিয়ে আসবে না।